অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সবচেয়ে বড় আজকে আমাদের আলোচনার মূল জায়গাটা হচ্ছে যে সেনাবাহিনীর সংস্কারটা খুবই জরুরি। শুধু সেনাবাহিনী না, এই যে সচিবালয়ে আজকে যে ঘটনা ঘটলো, এটা সব বিভিন্ন জায়গায় কোথাওই কোনো ধরনের পরিবর্তন করা হয় নাই। এই যে অপরিবর্তিত রেখে আওয়ামী লীগের লোকজনকে রেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা কতদূর সম্ভব হবে? এখন যে হযবরল অবস্থা, এতদিন ধরে তো আমাদের অনেকেই বলেছেন যে আ আপনি এত কথা বলেন কেন? ইলিয়াস হুসাইন এত কথা বলে কেন? কনক সারোয়ার এত কথা বলে কেন? এই সরকার তো আমাদের সরকার তো আমি শুরু থেকেই বলেছি যে এটা আমাদের সরকার না। এখন যেটা ঘটলো, করণীয় কি? আজকের এপিসোডটা ইলিয়াস নিশ্চয়ই দেখছো তুমি। আমি একটু এই যে সংস্কার, সেনাবাহিনীর সংস্কার নিয়ে যে আলাপটা উঠেছে, আমি এটা নিয়ে একটু ইলিয়াস কথা বলতে চাই। বিশেষত জেনারেল হাসান নাসির যেহেতু আছেন উনার ইয়েতে, আমি জানি না উনি দেখেছেন কিনা আমার সেই এপিসোড গুলো, যেখানে আমি আর্মিতে আসলে কোথায় কোথায় ঝামেলা হয়েছিল শুরু থেকে, গঠন করার সময় থেকে, সেই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করেছিলাম। সেটা সংস্কারের প্রশ্নে আসলে আমাদের ওই জায়গাগুলো ধরে ধরে আমাদের এগোতে হবে, যে কোথায় কোথায় আমরা ঠিক কাজ করিনি, ঠিক সিদ্ধান্ত নিইনি। ওইখানে আর একটা জিনিস জেনারেল হাসান নাসির, আমি যেটা বাদ দিয়েছি, আমি যেটা বলিনি সেন্সিটিভিটির কারণে, সেটা আমি আজকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের প্রথম সেনাপ্রধান কে হবেন, সেটাও আসলে আমাদের রাইট ডিসিশন হয়নি। আমি আমার মুক্তিযুদ্ধের স্বাধীনতোত্তর বাংলাদেশ বইটা লেখার সময় আমি এটা কিঞ্চিত উল্লেখ করেছিলাম, যে সেই সময়ে একজন লেফটেন্যান্ট জেনারেলকে সেনাপ্রধান বানানোর প্রস্তাব বিবেচিত হচ্ছিল, এবং জেনারেল ওসমানীরও তিনি পছন্দের লোক ছিলেন, এবং তিনি নবাব পরিবারের সন্তান ছিলেন, এবং খুবই রেসপেক্টেবল ফ্যামিলির সন্তান ছিলেন। এমনকি এটা নাকি শেখ মুজিব নিজেও এগ্রি করেছিলেন। কিন্তু আমাদের হ্যাঁ জি, তো জেনারেল শফিউল্লাহ নাকি এটা তোফায়েল আহমেদকে ধরে এবং তৎকালীন কিছু সেক্টর কমান্ডারকে ধরে এটাকে, এই ডিসিশনটা নেওয়া থেকে বিরত রাখছিলেন সরকারকে। এবং দেখেন, আমি এখানে মেজর রেজা আছেন, ওখানে আশা করি কিছু ব্যক্তিগত ভাবে নেবেন না, মনে করবেন না কিছু। সেটা হচ্ছে যে সেনাপ্রধান, মানে আমরা যদি একটা কর্পোরেটের কথাও ধরি, যে দ্য পজিশন অফ সিইও, এইখানে এমন এমন কিছু ফাংশন আছে, এমন এমন কিছু ইস্যুস আছে, যে ইস্যুস গুলো একই কোয়ালিফিকেশনের লোক, ধরেন একজন এমবিএ করা, একজন হাইলি কোয়ালিফাইড ইয়াং এক্সিকিউটিভ, তার পক্ষে জানা সম্ভব না কখনোই। সে কখনোই ওই কমপ্লেক্সিটির মধ্যে পড়েনি, এবং ওই ফাংশন গুলো সে এক্সপোজ না। তো বয়সের একটা ব্যাপার আছে, এবং এটাকে সবসময় গুরুত্ব দিতে হয়। অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, পজিশনের একটা ব্যাপার আছে, কে কোন পজিশনে ফাংশন করেছে সেটার একটা ব্যাপার আছে। এবং আমি খুবই সার্টেন, আমার মনে হয় যে জেনারেল নাসির এটাতে এগ্রি করবেন, যে জেনারেল নাসির সেনাবাহিনীর যে যতটুকু দেখেন, যে ডোমেইন গুলো দেখেন, এবং যতটুকু উনি সেনাপ্রধান ওনার চেয়ে ডেফিনেটলি কিছু জিনিস বেশি দেখেন ওই পজিশনে গেলে, এবং দেখবেন এটাই ন্যাচারাল। তো সেই জন্য ওই যে প্রথম সিলেকশনের ব্যাপারটা, ওখান থেকে প্রবলেমটা শুরু। দ্বিতীয় বিগেস্ট প্রবলেম হয়েছে জ্যেষ্ঠতা দেওয়া, 2 বছরের জ্যেষ্ঠতা দেওয়া যারা মুক্তিযুদ্ধে গেছেন। কারণ এগুলো সব তো পলিটিক্যাল ডিসিশন, কারণ এটা তো ঠিক করবে পলিটিক্যাল লিডাররা। কারণ উনারা জানেন যে আমাদেরকে পাকিস্তান থেকে সেনাবাহিনী সেনা কর্মকর্তাদেরকে আনতে হবে এবং তাদেরকে চাকরিতে দেব, এটা ওনারা জানেন। কারণ 18 জন বা 21 জন বোধহয় অফিসার ছিলেন, তা দিয়ে তো সেনাবাহিনী চলে না। এটা তো আগেই চিন্তা করতে হবে যে আমাদের পাকিস্তানে আমাদের প্রচুর বাংলাদেশি অফিসার আছে, এবং তারা ফেরত আসবে, তাদেরকে ফেরত নেবো। কি করবো? তাদেরকে সেনাবাহিনীতে আত্মীকৃত করবো। তাহলে কি হবে? তাহলে এখানে আমি যে 2 বছর দিলাম, তাহলে তো আমার বন্ধু, যার বন্ধু, সে সিনিয়রিটি পেয়ে যাবে। এবং অনেক সেনা অফিসার যারা আসতে চেয়েছে, আসতে পারেনি, বন্দী ছিল, পরিবার বন্দী ছিল, নানা কারণে তারা আসতে পারেনি। এবং এমন না যে যারা পাকিস্তানে ছিল তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, স্বাধীনতার বিরোধী ছিল, তা তো না। তো তাহলে এই যে ডিসিশনটা যখন নেওয়া হলো, তখন এটা কেউ কেন বললো না যে এই কাজটা করা যাবে? এবং এই জায়গাতেই আসে যে এই যে লোভ, ব্যক্তিগত লোভ থেকে, ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে, বৈষয়িক আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা। এটা থেকে দূরে না থাকতে পারলে এটা এমন বড় প্রবলেম তৈরি করে পরবর্তীতে জাতির জন্য, যেটা খুব বড় সমস্যা হয়ে যায়। তারপরে ধরেন রক্ষী বাহিনীর আত্মীকরণ,
এটা একটা ডিজাস্টার, বিগেস্ট ডিজাস্টার প্রবাবলি সেনাবাহিনীর ইতিহাসে। কেন? কারণটা হচ্ছে যে রক্ষী বাহিনী ওয়াজ ট্রেইনড বাই র। রক্ষী বাহিনী ছিল মুজিব বাহিনী থেকে রিক্রুটেড, মুজিব বাহিনী ওয়াজ ট্রেন্ড বাই র, এবং রক্ষী বাহিনী ওয়াজ নট ট্রেন্ড অ্যাজ এ মিলিটারি ফোর্স। রক্ষী বাহিনী একটা প্যারামিলিশিয়া বলতে পারেন বা প্যারামিলিটারি বলতে পারেন। মুজিব বাহিনীটাই রক্ষী বাহিনী। হ্যাঁ, মুজিব বাহিনী রক্ষী বাহিনী, কিন্তু যখন রক্ষী বাহিনী যদি ফরমেশন আমি ধরি তাহলে এটা অনেকটা র্যাবের। তো সেইখানে যে মিলিটারি হিসাবে ট্রেন্ড না এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকৃত ট্রেন্ড, তাকে আমি আর্মির ভেতর আত্মীকৃত করে ফেললাম, এবং যার ভেতর থেকে জেনারেল পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, মানে এর চেয়ে বড় ডিজাস্টার কি হইতে পারে? এইটা তো আমারই এখন আমরা পলিটিক্যাল লিডারদেরকে। জেনারেল রশিদ, হ্যাঁ জেনারেল রশিদ, আমি তো ধরছিলাম ওনাকে। জেনারেল শিকদার একজন আছেন, হ্যাঁ জেনারেল শিকদার একজন আছেন। একটা টক শোতে আমি ওনাকে ধরছিলাম তো, যে আপনি তো রক্ষী বাহিনী, এইভাবে মানে বেশ অপমান। এবং জেনারেল শিকদার, জেনারেল রশিদ, তারা দুজনেই পোস্ট রিটায়ার্ড মেজর জেনারেল, তারা ব্রিগেডিয়ার র্যাঙ্কে রিটায়ারমেন্টে গিয়েছিলেন, পরে শেখ হাসিনা দুজনকেই মেজর জেনারেল বানিয়েছিলেন। আচ্ছা, এখন আমার প্রশ্নটা অন্য। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যেটা ক্যান্সারে মৃত্যুবরণ করছে কেন পিনাকিদা, রশিদ সম্পর্কে মনে হয় একটু ধারণা ভুল। ওটা গ্রাজুয়েট করছে রশিদ, এই যে মারা গেছে কিছুদিন আগে ক্যান্সারে না, গ্রাজুয়েট কোর্স অফিসার, হি ইজ নট ফ্রম রক্ষী বাহিনী। ও আচ্ছা 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 আচ্ছা। জেনারেল মাসুদ রক্ষী বাহিনী। আচ্ছা, না না না, এটা জেনারেল আব্দুর রশিদ রক্ষী বাহিনী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এমনি প্রসঙ্গ। তো ঘটনা হচ্ছে আর্মি অ্যাজ ইনস্টিটিউট, রক্ষী বাহিনীকে যখন আত্মীকৃত করা হলো, আর্মি অ্যাজ ইনস্টিটিউট সেটাকে বাধা দিল না কেন? তাই না? আর্মি অ্যাজ ইনস্টিটিউট, এটা তো বিপদটা প্রথমে বুঝতে হবে যে এর বিপদটা কোথায়। পলিটিক্যাল লিডাররা না হয় বোঝে না, বেকুব, এত ইন্টিগ্রেসির মধ্যে যায় না, এত ডিটেলের মধ্যে যায় না, তার ফোরসাইট নাই, সবই বুঝলাম, কিন্তু আর্মি অ্যাজ ইনস্টিটিউট তার এটা বাধা দেওয়া উচিত ছিল। সে কিন্তু বাধা দিতে পারেনি এবং দেয়নি। আচ্ছা, তারপরে বাদ দিলাম। এরপরে আসলো হচ্ছে র্যাবে যাওয়া। হ্যাঁ, এবং আমি এখনো পর্যন্ত আমি খুব অবাক হই জেনারেল নাসির, যে এখনো পর্যন্ত আর্মির অফিসারেরা, আমার অনেক প্রিয় লোক আছে যারা আমাকে ধরেন আমাকে মামা টামা বলে ডাকে, তো এরকম আমি বলি যে সাফায়েত ও আমাকে মা বলে ডাকে, কারণ ওর মা আমাদের সাথে পড়তো আর কি, ওর মা তো ডাক্তার। তো সাফায়েত আমার সাথে তর্ক একদিন, মামা এটা আপনি বলছেন এটা ঠিক বলেননি, র্যাব এটা খুব ভালো কাজ করছে, এই করছে ওই করছে এইটা করছে। আমি সাফায়েত, তুমি বেসিকটাই বুঝতে পারতেছো না যে কোথায় প্রবলেমটা হচ্ছে যে তুমি কখন আরো একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে ইয়ে থেকে, আর্মি থেকে যে ফেরত আসছে পাকিস্তান আর্মি থেকে, তার মধ্যে কাউকে পুলিশে পোস্টিং দেওয়া হয়েছে, এসপি করা হয়েছে। হ্যাঁ, মানে আর্মি দিয়ে তো আমি পুলিশ চালাতে পারি না। পুলিশ এবং আর্মি এটা কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট, একদম কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট। পুলিশ সিভিলিয়ানদের সাথে ডিল করে, আর্মি দেশের শত্রুর সাথে ডিল করে। সো দুই পক্ষের ডিলিংস এর তরিকা তো আলাদা। মানে নাগরিকের মধ্যে তো এর মধ্যে শুধু অপরাধী থাকে না, এর নাগরিকের মধ্যে তো নিরপরাধ লোকও থাকে। ইমিগ্রেশন পুলিশ, সে কি অপরাধীর সাথে ডিল করে? সে তো একজন রেসপেক্টেবল নাগরিকের সাথে ডিল করে। বা আমরা কি শুধু অপরাধ হলেই পুলিশের কাছে যাই? তা তো যাই না। আমার একটা জিনিস হারাই গেলেও তো আমি পুলিশের কাছে ডায়েরি করতে যাই, তাই না? তো আমি আর্মিকে দিয়ে পুলিশ চালাইতে পারি না, এটা না যে আর্মিও অস্ত্র চালায় পুলিশও অস্ত্র চালায়, দুই জিনিস সমান না, এটা না। তারপরে ফাইনালি এসে এই র্যাবে এসে আর্মির অফিসাররা করাপ্ট হলো। এবং আরো দুইটা জিনিস আছে, আমি ওইটা বলতে চাই না সেন্সিটিভিটির কারণ, একটা বলি, সেটা হচ্ছে যে ব্যবসাপত্রে আর্মিকে নিয়োগ করা, ব্যবসা করা আর্মির কাজ। এটা সেন্সিটিভ না, এটা বলতে হবে, ওপেনলি বলতে হবে, এটাই আর্মিকে সব থেকে বেশি ক্ষতি করছে এই মুহূর্তে। এটা তো দাদা ব্যবসা না, এটা কন্ট্রাক্টর। হ্যাঁ, তো কিন্তু এত কিছুর পরেও মানে এত ভাবে, মানে আমি যে কথাটা প্রথম থেকে বলার চেষ্টা করি আর কি, সেটা হচ্ছে যে কোনোদিন ইন্ডিয়া চায় না যে বাংলাদেশে আর্মি একটা শক্ত মেরুদণ্ড নিয়ে দাঁড়াক
বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য দাঁড়াক এবং যতভাবে এটাকে নষ্ট করা যায়, এটা এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান প্লয়, এবং এই প্রত্যেকটা ইন্ডিয়ান প্লয় দিয়ে আর্মিকে দুর্বল করা হয়েছে। এবং বিডিআর বিদ্রোহ বা বিডিআর কার্নেল, বিডিআর হত্যাকাণ্ড, কি বলেন না কেন, এই সবকিছুর পেছনে একটাই কারণ, আর্মি যেন শক্ত মেরুদণ্ড নিয়ে একটা স্বাধীন দেশের উপযোগী সেনাবাহিনী হিসেবে দাঁড়াতে না পারে। এটাই ছিল একমাত্র উদ্দেশ্য। তো এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয় আর্মিকে ধ্বংস করে দেওয়া, তা আর্মি কি ফাইনালি ধ্বংস হয়েছে? প্রশ্নটা এখানে। আমি বলবো আর্মি হচ্ছে একমাত্র ইনস্টিটিউট যেটা এখনো বাংলাদেশের স্বার্থে কাজ করে, ফাংশন করে। গত বিপ্লবে আমরা তো দেখলাম যে আর্মি অফিসার, আমার আজকের ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, একমাত্র সরকারি কর্মচারী, একমাত্র সাবেক সরকারি কর্মচারী। কারণ হাউজিং কি শুধু আর্মির আছে? হাউজিং অন্য পেশার নাই, জুডিশিয়ারির নাই, এই প্রশাসনের হাউজিং নাই। কোথায় থেকে তো মিছিল বেরোলো না? আর্মি অফিসাররা তো মিছিল বের করছিল। আর্মি অফিসাররা, সাবেক আর্মি অফিসাররাই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াইলো, প্রকাশ্যে বিবৃতি দিল, সমাবেশ করলো। আর তো কেউ করলো না। তার মানে আর্মিকে এখনো ধ্বংস করতে পারেনি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আশার জায়গা। এবং এই আশার জায়গা থেকেই আর্মিকে আমাদের যদি পুনর্গঠন করতে হয়, আর্মি নিজেই ফাংশন করা শুরু করবে, নিজেকে হিল করে ফেলতে পারবে। আর্মির ভেতরে যেহেতু ওই স্পিরিটটা আছে, অলরেডি আছে, এবং এটা শেষ হয়ে যায়নি, এটা নিঃশেষ হয়ে যায়নি। দেখেন, আর্মি অফিসার এবং আর্মির জুনিয়র অফিসার এবং আর্মির সৈনিকেরা গুলি করবে না বলে জানাই দিল 5 তারিখ সকালবেলা। বললো তারা আমরা গুলি করব না। পুলিশের কনস্টেবলরা তো বললো না যে আমরা গুলি করবো না স্যার? বলতে পারতো তো, ওদের হাতে তো অস্ত্র ছিল। বিডিআর তো বললো না যে স্যার আমরা গুলি করবো না, আর্মিকে বলতে হয়েছে। এবং আর্মি যখন বলছে তখনই বিপ্লবটা হলো, তখনই পরাজয়টা হলো। তার মানে আমরা যত যাই বলি না কেন, ওই একটা ইনস্টিটিউট এখনো টিকে আছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এবং এইটাকে আমাদেরকে প্রোটেক্ট করে রাখতে হবে। এবং সেই জন্যেই বাংলাদেশে যারা এই যে কম্পেনসেশন করতেছে আমলারা, প্রথম কাজ করা উচিত ছিল আর্মি অফিসার যারা বঞ্চিত হয়েছে, আর্মি অফিসার যাদের চাকরি গেছে, আর্মি অফিসার যারা নির্যাতিত হয়েছে, আর্মি অফিসার যারা দেশ ছাড়ছে, তাদের জন্য ব্যবস্থা করা। এবং এটাই আমাদের প্রথম এবং একমাত্র কাজ হওয়া উচিত যদি সরকারি কর্মচারী কারোর জন্য কিছু করতে। ইলিয়াস, আমার বলার কথা এটাই, এবং আমি মনে করি ইলিয়াস এই ব্যাপারেও কথা বলা উচিত তোমার, এবং এই লাইনেই কথা বলা উচিত, আমাদের এই লাইনেই ফাইটটা চালানো উচিত। কারণ আমি মনে করি যে আর্মিকে যদি আমরা রক্ষা করতে পারি, বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারি। না দাদা, আপনি তো আর্মি নিয়ে পজিটিভ কথা বললেন, আমি একটু সমালোচনাও করি। সেটা হচ্ছে আপনি বললেন না যে আর্মির কাছে গিয়েছে, আর্মি বলেছে যে গুলি করবে না, এই জন্যই সব ঠিক হয়ে গেছে। তার মানে আর্মি গুলি করবে না বলার পরই সব ঠিক হয়ে গিয়েছে। তার মানে এতদিন আর্মি গুলি করেছে, এই জন্য কিছু ঠিক হয় নাই। অবশ্যই করেছে। অতএব আর্মি গুলি করবে কেন, সেটা হচ্ছে কথা। আর্মিকে যে পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া হয়, যা দেওয়া হয়, পুলিশকে তার কানাকড়িও দেওয়া হয় না, এটা আপনাকে মানতে হবে। তো সেই জায়গায় সেনাবাহিনীর যদি নাকি আরো সেনাবাহিনীর প্রতিরক্ষা খাতে যদি যে বাজেট কিন্তু তার হস্তক্ষেপ থাকে না, প্রতিরক্ষা খাতের বাজেট সেটা যেটা তারা যা বলে ওইটাই পাশ করে দেওয়া হয়। এখন মানে করবো না যারা বলছে তারা কিছু পায় না, তারা সৈনিক আর জুনিয়র অফিসার। না না ঠিক আছে, গুলি করার ক্ষমতা তো তাদের। ঠিক আছে, জি জি, আমি একটু কথা বলবো। জি বল ইলিয়াস ভাই, আমি বলবো। জি প্লিজ প্লিজ। জি, আমি যেটা বলতে চাচ্ছি যে ইদানিং একটা মানে প্রচলন, যেটা আর্মি সার্কেলে করতেছে, যে ব্রিগেডিয়ার হাসান নাসির আর্মিকে জনসমক্ষে বিব্রত করছে, অপমানিত করছে, এমন সব কথা হচ্ছে যেগুলা জানাজানি হলে আর্মির সম্মান নষ্ট হবে। এমন অফিসারও বলছে যারা এই বিডিআর এর কারণে চাকরি হারিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা সুবিধাজনক অবস্থায় ছিল গত 16 বছর। তারা এসে আমাকে বলতেছে যে স্যার আপনি এগুলা কেন করতেছেন, এটা তো আর্মির বদনাম হচ্ছে। আমি বললাম, বদনাম হচ্ছে কি হচ্ছে না সেটা কে চিন্তা করবে? যে অপরাধ করছে সে, না যে এটা বিচার চেয়ে সমক্ষে প্রকাশ করছে? আর্মি তো একটা ইনস্টিটিউশন, সেনাপ্রধান একটা ইনস্টিটিউশন, তার সম্পর্কে বাজারে এত কথা কেন থাকবে?
তাকে তার সর্বোচ্চ সম্মান প্রতিষ্ঠান, সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী, এদের প্রতিষ্ঠানিক সম্মান বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। কিন্তু আমরা গত 16 বছরে কি দেখলাম? একেবারে খোলা মনে তারা ব্যবসা বাণিজ্য যত রকম আকাম কুকাম সব কিছুর সাথে জড়িত, বা জড়িত যদি না থাকে তাহলে অবশ্যই আইএসপিআর কে এগুলোকে ডিফেন্ড করতে হবে। এগুলো এগুলো মিথ্যা, খামাখা সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, সেনাবাহিনীকে ছোট করা হচ্ছে। হয় তারা তদন্ত আদেশ করবে, একটা সেকেন্ড লেফটেন্যান্ট বা এই যে তাপস হত্যার এদেরকে অন্তরীণ রেখে দীর্ঘদিন বেআইনি ভাবে অন্তরীণ রেখে জেলে যখন হস্তান্তর করা হয় তখন বলা হয় তোমার 5 বছর জেল হয়েছে, কোনো বিচার কোর্ট মার্শাল কিচ্ছু তারা জানেন কেন তারা জেলে গেল। অথচ আমরা যারা হাজার হাজার কোটি টাকার অপরাধ করছে, যারা এই যে 5টা 10টা 50টা 100টা খুন করছে, গুম করছে, তাদেরকে দেখতেছি একটা সম্মানের সাথে স্যুট কোট পরে তারা আদালতে যাতায়াত করতেছে, তারা সম্মানের সাথে তারা পুলিশে হ্যান্ড ওভার করা হয়েছে। আর্মি অ্যাক্টে কিন্তু তাদের মিনিমাম শাস্তি হওয়ার সুযোগ আছে। আর্মি অ্যাক্টে কিন্তু বলা আছে সেনা সেকশন 55-এ বহু অফিসার চাকরি হারিয়েছে, ইয়াং অফিসাররা, কিন্তু সিনিয়র অফিসাররা এই অ্যাক্টে চাকরি হারাচ্ছে না কেন? ওর থেকে 1000 গুণ বেশি অপরাধ করে।